কেন্দুবিল্ল পৃষ্ঠা ৯। অজয় নদীর কূলে কেন্দুবিল্ল খুব একটা বড় গ্রাম নয়। অল্প কিছু খোড়ো চালের ঘর, একটি ক্ষুদ্রাকার দেবায়তনও রয়েছে। কুলেশ্বর শিবলিঙ্গের অর্চনা হয় সেখানে। অপরিসর উপল বন্ধুর পথ গায়ের মধ্যে দিয়ে এঁকে বেঁকে অজয়ের ধার পর্যন্ত পৌঁছেছে। গায়ের মতোই অজয় নদী ক্ষুদ্র পরিসর। শীতকালে জল থাকে না বললেই চলে। চাষিরা হেঁটে পারাপার করে। বর্ষাকালে অবশ্য অজয় স্ফীত হয়ে ওঠে দুকুল প্লাবী বন্যা এবং সর্বনাশা ভাঙনে ঘরে ঘরে কান্নার রোল ওঠে। স্বল্প পরিসর পথটি অজয়ের ধারে যেখানে শেষ হয়েছে সেই ঘাটের নাম কদম্ব খণ্ডির ঘাট। সুন্দর বাঁধানো ঘাটের চাতাল দ্বীপ্রহরে স্নানরতা নারীদের কলগুঞ্জনে মুখর থাকে। সন্ধ্যায় নারী পুরুষ নির্বিশেষে অজয়ের শীতল সমীর উপভোগ করতে আসে। পাশে খেয়াঘাট, খেয়া যাত্রীদের ভিড় লেগেই থাকে সেখানে। ছোট খেয়া নৌকোই সম্বল। অজয়ের মতো মিতায়তার নদীতে বড় বহিত্র আসবে কি করে? আজ থেকে আনুমানিক ৮০০ বছর আগের কথা। অগ্রহায়ণের এক শীতার্ত সকালে কদম্বখণ্ডির ঘাটে এক যুবা পুরুষ গম্ভীর মুখে বসেছিল। যুবকের পরনে স্বল্প মূল্যের নকশাকাটা শাল, হাঁটু পর্যন্ত লম্বমান ধৌতি, গায়ের রং কৃষ্ণবর্ণ। পৃষ্ঠা ১০। মাথার কুঞ্চিত ঘন কেশ থোকায় থোকায় ঘাড়ের ওপর দুলছে। শখ করে একটু গোপ রেখেছে সে, তাতে বয়সটা যেন হুট করে কিছুটা বেড়ে গিয়েছে। গতকাল খেয়াঘাটে এসে দরদস্তুর করে গেছে যুবক লক্ষণাবতী যাবে। পুরো পথ অবশ্য ছোট খেয়া নৌকোয় নয়। গঙ্গায় পৌঁছে সপ্তপূর্ণির ঘাটে মাঝি তাকে বড় বহিত্রে তুলে দেবে। মাঝি ৫ কড়ি চেয়েছিল। অনেক চেঁচামেচি দরাদরি মান অভিমানের পর মূল্য ধার্য হয়েছে ৩ কড়ি। খেয়া নৌকো সময়ে ঘাটে লাগলো। যুবকটি উঠবে এমন সময় কে যেন পিছু ডাকলো, যোগেশ্বর। মুখ ফেরালো যুবক। বলুন পরাশরদা। আগন্তুক মাঝবয়সী, মাথায় অল্প স্বল্প টাক পড়েছে। খেউরি না হওয়ায় সদ্যজাত দাড়ি গোফে মুখ কদম্ব ফুলের মতো দেখাচ্ছে। তুমি সত্যি চললে তাহলে? হ্যাঁ পরাশরদা, আপনিও তো যেতে পারতেন। জামাইবাবু তো আপনাকেও কত করে যেতে লিখেছিলেন। পরাশরের মুখে ক্ষোভ ও অভিমানের মিশ্র ছায়াপাত হলো। না, বুড়ো হয়ে গেছি, আমি গিয়ে কি করব? তোমরা উঠতি যুবা, তোমাদেরই যাওয়া উচিত। মহারাজ লক্ষণ সেন গুণীদের আদর করেন। দেখো, হয়তো ভাগ্য ফিরে যাবে। পুঁথিটা নিয়েছ? উত্তরে যোগেশ্বর ঘাড় নাড়ল। তার হাতে লাল শালু বাঁধা তুলট কাগজের একটি পুঁথি রয়েছে। গত কয়েক বছরের একনিষ্ঠ সারস্বত সাধনার ফলশ্রুতি। প্রাণ গেলেও এ পুঁথি সে হাতছাড়া করবে না। খেয়াঘাটের মাঝি তাড়া দিচ্ছে, চলেন কর্তা চলেন। পরাশরকে প্রণাম করে নৌকোয় উঠল যোগেশ্বর। বেশ মিঠে হাওয়া দিচ্ছে। গলুয়ের পাশে বসল সে। পরাশর তখনও বলে চলেছেন, চিড়েমুড়ি নিয়েছ? হ্যাঁ। বস্তর? পাশে একটা ছোট্ট পুটুলির দিকে অঙ্গুলি নির্দেশ করল যোগেশ্বর। হ্যাঁ। লক্ষণাবতী পৌঁছে পত্র দিও। পরাশরের শেষের কথাগুলো অস্পষ্ট হয়ে এলো। নৌকো তখন ঘাট ছেড়ে পৃষ্ঠা ১১ মাঝ নদীতে এসে পড়েছে। যোগেশ্বর দেখল পরাশর ধুতির খুঁটে চোখের জল মুছছেন। তার চোখও জলে ভরে এলো। প্রাণপণে কান্না সামলে চুপ করে বসে রইল যোগেশ্বর। মাঝি বেড়ে দাঁড় বাইছে। রাজহাঁসের মতো অজয়ের জল কেটে এগিয়ে চলেছে খেয়া নৌকো। কেন্দুবিল্লের মাঠ ঘাট, গ্রাম্য কুটির ও শ্যামল তরুশ্রেণী ক্রমশ অস্পষ্ট হতে হতে দিগন্তে বিলীন হয়ে গেল। জয়দেব। পৃষ্ঠা ১২। ওম জবা কুসুম শঙ্কাশং কশ্যপেয়ং মহাদূতিম ধন্তারিং সর্বপাপঘ্ন প্রণতস্মি দিবাকরম। লক্ষণাবতী মহানগরীর পূর্ব প্রান্তে প্রাকারের কাছে এক প্রাসাদপ্রম ত্রিতল অট্টালিকা। বাড়ির ছাদ থেকে গঙ্গা দেখা যায়। ভোরের আলো ফুটি ফুটি করছে। ছাদের ওপর এক ব্যক্তি পূর্বাশ্ব হয়ে উদীয়মান সূর্যের দিকে মুখ করে করজোড়ে স্তব করছেন। ৪০ঊর্ধ্ব মানুষটি সুপুরুষ, গায়ের বর্ণ গৌর, চুলে অল্প পাত ধরেছে। শরীর ব্যায়ামপুষ্ট না হলেও কমনীয়। মুখে বুদ্ধি, প্রতিভার দীপ্তি ও বয়সোচিত গাম্ভীর্য এক পরিণত স্ত্রী দিয়েছে। দেখতে দেখতে সূর্য আকাশে অনেকটা উঠে পড়ল। ব্যক্তিটি সূর্য বন্দনা শেষ করে অপরিসর সোপান শ্রেণী বেয়ে অন্তঃপুরে নেমে এলেন। নিচে পুজোর ঘরে দেবারতি চলছে। পঞ্চপ্রদীপ, ধূপ, শঙ্খধ্বনি সহকারে গৃহদেবতার অর্চনা করছেন অবগুণ্ঠনবতী গৃহকর্ত্রী। গৃহস্বামী সেদিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে চেয়ে রইলেন।
তারপর গাঢ় স্বরে বললেন, পদ্মা। পৃষ্ঠা 13। কি বলছো? যোগেশ্বর আসছে, তাই না? পত্র তো লিখেছে, তার তো বিশেষ আসার ইচ্ছে। আর পরাশর? জানি না, তুমি আগেও তো তাকে পত্র দিয়েছ, আসতে লিখেছ, সে তো কোনো উত্তরই দেয়নি। বোধহয় অভিমান করেছে। কিসের অভিমান? তুমি নাম করেছ বলে? লোকে এক ডাকে মহাকবি জয়দেবকে চেনে বলে, আর তাকে কেউ পোছে না বলে? থাক থাক, এই অপ্রীতিকর প্রসঙ্গ থাক, তুমি পুজো করো। জয়দেব একতলার এক ক্ষুদ্র প্রকোষ্ঠে প্রবেশ করলেন। মৃগ চর্মে আসীন হয়ে শূন্য দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে রইলেন। এটাই তার লেখার ঘর। জয়দেব বলেন সাধন কক্ষ। বাইরের জগতের কোলাহল ও বিশৃঙ্খলা থেকে বিচ্ছিন্ন হয়ে সৃষ্টির আনন্দে ডুবে যাওয়ার এক নিরালা নিভৃত আশ্রয়। উপকরণের অভাব নেই। জয়া পদ্মাবতী পরম মমতায় কক্ষটি সাজিয়ে গুছিয়ে রাখেন। কাষ্ঠাসনে পুঁথি, দীপদণ্ডে দীপ, পূর্ণ মসিপাত্র, লেখনী সবই সযত্নে রক্ষিত। পুঁথির পাতা উল্টোতে লাগলেন জয়দেব। একটা বীর রসের কাব্য লিখবেন পরিকল্পনা করেছেন অনেক দিন থেকে, কিন্তু কিছুতেই সৃষ্টির অনুপ্রেরণা পাচ্ছেন না। ভূর্জপত্রের পুঁথির ওপর কেবল আঁকা বাঁকা এলোমেলো কয়েকটা আঁচড়। অস্থির মনে জয়দেব কয়েকবার লেখনী চালিয়েছেন, আবার কেটেও দিয়েছেন। সেই এলোমেলো আঁচড়গুলোর দিকে এক দৃষ্টে চেয়ে রইলেন তিনি। পুজোর ঘরে শঙ্খধ্বনি শুরু হলো। শাঁখে ফু দিচ্ছেন অবগুণ্ঠনবতী গৃহস্বামিনী। কুমারগ্রাম। পৃষ্ঠা 14। বারেন্দ্রের কুমারগ্রাম নাতিবৃহৎ। তার আয়তন 7 ভূপাটক, 7 দ্রোণ, 1 আঢ়ক। গ্রামটি দুটি সুনির্দিষ্ট অংশে বিভাজিত, বাস্তুভূমি ও ক্ষেত্রভূমি। এছাড়া বাটক বাট, গোচারণভূমি, তলভূমিও রয়েছে। ভাগীরথীর শাখা নদী গৌরী একটি অর্ধচন্দ্রাকৃতি বাঁক নিয়ে গ্রামকে দুপাশে ঘিরেছে। অন্য পাশে ছোট্ট অগভীর অপ্রশস্ত খাল। ঘোলা জল পাক খাচ্ছে সেখানে। খালের ওপর পরপারে যাওয়ার জন্য বাঁশের সাঁকো। শীতকালে গ্রাম্য যুবারা খালের জলে মাছ ধরতে আসে। শীতের মিঠে রোদ পিঠে মেখে মাছ ধরার বড় আরাম। আজ অবশ্য মাছ ধরার মানসিকতা নেই কারোরই। খালের ওপারে জড়ো হয়েছে সহস্রাধিক কৈবর্ত নারী পুরুষ, সবাই সশস্ত্র। সড়কি, টাঙি, বল্লম, রামদা যেখানে যে হাতিয়ার পেয়েছে তুলে এনেছে। প্রথাগতভাবে ব্যূহবদ্ধ না হলেও এদের অবস্থিতির মধ্যে পরিকল্পনা আছে। পুরোভাগে নারী ও শিশু, পেছনে পুরুষের দল। খালের এপারে কিঞ্চিত অধিক 200 সেনানী। এদের মধ্যে অশ্বারোহী 50 জনাবিষেক ধানুকি, বাকিরা পদাতিক। বাত্তা বিক্ষুব্ধ সমুদ্রের দুরাগত কল্লোলের মতো এই দুই জনসমষ্টির গুঞ্জনধ্বনি শোনা যাচ্ছে। পৃষ্ঠা 15। এক গৌরবর্ণ কান্তিমান ব্যক্তি সশস্ত্র সেনানীদের মধ্য থেকে বেরিয়ে এলেন। পুরুষ কণ্ঠে ওপারে সমবেত জনসমষ্টিকে উদ্দেশ্য করে বললেন, মন্মহরাজ লক্ষণ সেন এবং অরিরাজ অসহ্য শঙ্কর যুবরাজ কেশব সেনের প্রতিনিধি হয়ে শেষবারের মতো জানাচ্ছি যে তোমাদের ভূমি ব্রাহ্মণ অরিদমন মিত্রকে দান করা হয়েছে। তিনিই এখন থেকে তোমাদের ভূস্বামী। রাজপুরুষের এই বক্তব্যে কৈবর্তদের মধ্য থেকে নানা বিদ্রুপসূচক মন্তব্য ভেসে এলো। কোন কোন নারী ব্যঙ্গ ভরে উলু দিলেন। এক দুঃসাহসী তরুণ বক দেখালো। শেষে এক কৃষ্ণবর্ণ বলিষ্ঠ দেহ কুঞ্চিত কেশ মাতব্বর এগিয়ে এলো। রাজার আদেশ আমরা মানি না। কেন? বরেন্দ্রীয় কৈবর্তরা স্বাধীন, রাজা দিব্যক আর ভীমের সময় থেকেই স্বাধীন। আমাদের ভূমি কেড়ে নেবার অধিকার আপনাদের নেই। কৈবর্ত খৌনি নায়ক দিব্যক ও ভীমের বিদ্রোহের কথা এখনো জনচিত্তে জাগরুক। রাজপুরুষ মুখ বিকৃত করলেন। আমরা বল প্রয়োগ করতে বাধ্য হব। করুন। শেষবারের মতো বলছি, শান্তিতে ভূমি দান করো। রাজা লক্ষণ সেন ও যুবরাজ কেশব সেন প্রজাবৎসল, উপযুক্ত ক্ষতিপূরণ পাবে। ক্ষতিপূরণ চাই না, ভূমি মাতৃসম, ভূমি আমরা ছাড়ব না। রাজপুরুষ ব্যর্থ মনোরথ হয়ে ব্যূহবদ্ধ সেনানীদের মধ্যে ফিরে গেলেন। ক্ষণিকের স্তব্ধতা, তারপর ঢাক ঢোলের শব্দে যুদ্ধারম্ভের সূচনা হল। এক ঝাঁক কঙ্কপত্রযুক্ত স্বর কুমার গ্রামবাসীর উদ্দেশ্যে অভ্রান্ত লক্ষ্যে ধেয়ে গেল। নদীপথে। পৃষ্ঠা 16। তরতর করে নদীর বুক চিরে এগিয়ে চলেছে খেয়া নৌকো। মাঝি হাওয়া বুঝে সাদা পাল তুলে দিয়েছে। সকালের বাতাসে সে পাল ফুলে ফেপে উঠেছে। পাড়ের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়েছিল যোগেশ্বর। এই প্রথম গায়ের বাইরে যাচ্ছে সে। অঘ্রাণের সকালে সামান্য শীত শীত করছে বলে গায়ের শালটা আরেকটু ভালো করে জড়িয়ে নিল সে। খেতে খেতে ধান কাটা চলছে। আটি আটি কাটা ধান
আঙিনায় স্তূপীকৃত হচ্ছে। প্রচুর জব হয়েছে কিছু ক্ষেতে। সে জবের শীষ নীলোৎপলের মতোই স্নিগ্ধ শ্যাম। ওদিকে আখমারাইয়ের কল চলছে গ্রামে গ্রামে। ইক্ষু যন্ত্র থেকে তৈরি হচ্ছে গুড়। নতুন গুড়ের গন্ধে আমোদিত বলেই তো দেশের নাম গৌড়। স্বভাব কবি যোগেশ্বরের মনে সহসা এক শ্লোকের উদয় হল। শালিচ্ছেদ সমৃদ্ধ হালিক গৃহা সংশ্লিষ্ট নীলোৎপল স্নিগ্ধ শ্যাম জব পরহ নিবিড় বদ্দীর্ঘ সীমোদরা মোদন্তে পরিবৃত ধেন্ন নড়ুহচ্ছগা পলালই নর্বৈ সংশক্ত ধন দিক্ষু যন্ত্র মুখরা গ্রাম্য গুড়া মৌদিনা। পৃষ্ঠা 17। শ্লোকটা মনে মনে রচনা করে ভারী খুশি হয়ে উঠল যোগেশ্বর। জামাইবাবুর মতো হয়েছে কি? জামাইবাবু অর্থাৎ কবি জয়দেব সব দিক থেকেই যোগেশ্বরের আদর্শস্থানীয়। সে জয়দেবের মতো হতে চায়। রচনা করতে চায় গীতগোবিন্দের সমধর্মী কাব্য। অর্জন করতে চায় তুল্য খ্যাতি, প্রতিপত্তি, পরিচিতি। বিড়বিড় কইরা কি কইতেছেন কর্তা? মাঝি পাল তুলে দিয়ে বেশ নিশ্চিন্তে গলুয়ের উপর বসেছে। এক গাল হেসে সে যোগেশ্বরের সঙ্গে ভাব জমাতে উৎসুক। মাঝিটা বেশ ভালো মানুষ হচ্ছে। চুল উস্কো খুস্কো, মুখ ভর্তি গোঁপদাড়ি। চটকা ভেঙে যোগেশ্বর জিজ্ঞেস করল, সপ্তপর্ণীর ঘাটে পৌঁছতে কতক্ষণ লাগবে মাঝি? তা কর্তা 1.5 বেলা তো বটেই। ওখান থেকে বজরায় লক্ষণাবতী আরো 1 বেলা। যোগেশ্বর চিত হয়ে শুয়ে শুয়ে আকাশের শোভা দেখতে লাগলো। নীল আকাশে সাদা মেঘের পাল ভাসছে। উড়ে বেড়াচ্ছে কত নাম না জানা পাখি। গান গাই কর্তা? গাও। মাঝি খালি গলায় গান জুড়ল। তাল ফলাদপি গুরুমতি সরসম কিমু বিফল কুরুষে কুচকলসম মা ধবে মা কুরু মা নিনি মানময়। এ তো গীতগোবিন্দের গান। জয়দেব ঠাকুরের গীতই তো আমরা গাই কর্তা। আহা, এমন মধুর গীত কি আর আছে? নীরবে শুয়ে শুয়ে শুনতে লাগলো যোগেশ্বর। ধন্য জামাইবাবু। রাজসভা থেকে তুচ্ছ সাধারণ মানুষ সবাই তার গীতমুগ্ধ। মাঝি গেয়ে চলেছে। কতি না কথিত মিদ মনু পদমচিরম মা পরিহর হরিমতিশয়রু চিরম। পৃষ্ঠা 18। কিমিতি বিশিদশি রোদিশি বিকলা বিহিষতি যুবতী সভা তব সকলা মাধবে মা কুরু মা নিনি মনময়। অঘ্রাণের শীতল হাওয়া, মাঝির মধুর গীত, নৌকোর দুলুনি, জলের ছলাচ্ছল শব্দ যোগেশ্বরের মস্তিষ্কে অচিরেই নিদ্রাদেবীর রুমুঝুমু নুপুর বাজতে লাগলো। ঘুমিয়ে পড়ল যোগেশ্বর। তার শ্রবণে গুঞ্জরিত হতে লাগলো গানের ধ্রুবপদ, মা ধবে মা কুরু মা নিনি মনময়। চারু দত্ত। পৃষ্ঠা 19। মহারাজ লক্ষণ সেনের রাজধানী লক্ষণাবতীর অভিজাত পাটকে সগৌরবে দাঁড়িয়েছিল এক পঞ্চভূমক হর্ম। সশস্ত্র দারোয়ান পাহারা দিচ্ছে তার দেউড়ি। তাদের তীক্ষ্ণ দৃষ্টি এড়িয়ে কাকপক্ষীরও ভেতরে প্রবেশ করার উপায় নেই। ভালো করে পাহারা তো দিতেই হবে। চারু দত্তের প্রাসাদ বলে কথা। লক্ষণাবতীর সবচেয়ে ধনাঢ্য বণিক এই চারু দত্ত। অপরূপ সুন্দরী মাধবীর স্বামী। চারু দত্তের স্বার্থ দেশের রাজপথ ও নদী নালা বেয়ে দূর দূরান্তে বাহিত হয়। বাংলার মহার্ঘ মসলিন, দুকুল, পিপ্পলি, গুবাক, পান, নারিকেল চলে যায় দূর দূরান্তে। ফিরে আসে রৌপ্য ও স্বর্ণ মুদ্রা হয়ে। বাণিজ্যে বসতি লক্ষ্মী। চারুদত্তের অট্টালিকায় লক্ষ্মী সতত বিরাজমান। সাক্ষাৎ লক্ষ্মী স্বরূপা সহধর্মিণী মাধবী গৃহ আলো করে রেখেছেন। আর আছে চঞ্চল প্রজাপতির মতো 2 মেয়ে। তাদের নূপুর নিক্কণে অট্টালিকা অপরহ অনুরণিত হতে থাকে। গত রাতে গৃহে এক আগন্তুক এসেছিলেন। রাত্রি তখন দ্বীপ্রহরে। দেউড়ির সামনে নিঃশব্দে এক শিবিকা এসে দাঁড়ালো। দারোয়ান অভিজ্ঞান দেখে ছেড়ে দিল শিবিকাটি। মাঝরাতে চুপিসারে প্রায় এহেন রহস্যময় শিবিকা অট্টালিকার ভেতরে প্রবেশ করে। সূচিভেদ্য অন্ধকার। শিবিকা বহির্বাটির সামনে থামতে আপাদমস্তক বস্তাবৃত এক ব্যক্তি নেমে এলেন। গৃহস্বামী চারু দত্ত স্বয়ং অপেক্ষা করছিলেন। পৃষ্ঠা 20। স্বল্প কিছু কুশল বিনিময়ের পর অতিথির হাত ধরে তিনি অন্দরমহলের দিকে পা বাড়ালেন। অলিন্দের পর অলিন্দ, তোরণের পর তোরণ পেরিয়ে অবশেষে একটি ক্ষুদ্র আলোকিত প্রকোষ্ঠে প্রবেশ করলেন দুজনে। তারপর চারু দত্ত নিঃশব্দে ঘরের দরজা বন্ধ করে দিলেন। লক্ষণাবতী। পৃষ্ঠা 21। যোগেশ্বরের নৌকা ভ্রমণ আরামেই কেটেছে। মাঝি বেশ গল্পগুজব করেছে, গান শুনিয়েছে।
তারপর সপ্তপূর্ণির ঘাটে সময় মতো লক্ষণাবতীগামী বজরায় তুলেও দিয়েছে। অজয় নদ থেকে গঙ্গা নদী, ছোট্ট পরিধি থেকে বিরাট পরিসর। এই প্রথম গঙ্গা দেখল যোগেশ্বর, পতিতোদ্ধারিণী গঙ্গে। অঞ্জলি ভরে তার ঘোলা জল পান করল, জলে ছিটে দিল মাথায়। তারপর টুপ করে কয়েকটা ডুব দিয়ে গামছায় গা মুছে বজরায় উঠে পড়ল। বিশাল বজরা পাল খাটিয়ে দাঁড় বেয়ে মন্দ মন্থর গতিতে লক্ষণাবতীর দিকে এগিয়ে চলল। সপ্তপূর্ণির ঘাট থেকে লক্ষণাবতী এক বেলার পথ। রাস্তায় স্মরণীয় তেমন কিছু ঘটেনি, শুধু একটা ব্যাপার ছাড়া। কাঠের পাটাতনে বসেছিল যোগেশ্বর, তার পাশে উপবিষ্ট আরেক যুবক। যুবককে ভিনদেশী বলে মনে হয়, অত্যন্ত স্বল্পভাষী সে। মিশুক যোগেশ্বর কয়েকবার আলাপ জমাবার চেষ্টা করেও ব্যর্থ মনোরথ হল। যুবক হু হু করছে। একসময় দুজনেই ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে আগে উঠল যোগেশ্বর। যুবক একপাশে কাত হয়ে অকাতরে ঘুমোচ্ছে। অধবাস অর্ধন্মুক্ত, শিষ্ণ দৃশ্যমান। বিতৃষ্ণা হলেও একবার না তাকিয়ে পারল না যোগেশ্বর। যুবকের শিষ্ণ সাধারণ দর্শন নয়, তার অগ্রভাগের ত্বক অন্তর্হিত। পৃষ্ঠা 22। এহেন লোহিতাগ্র শিষ্ণ আগে যোগেশ্বরের দৃষ্টিগোচর হয়নি। যুবকটি ততক্ষণে ঘুম থেকে উঠে বসেছে। ফ্যাল করে যোগেশ্বরের দিকে কিছুক্ষণ তাকিয়ে তার সম্বিত ফিরেছে। তরিত সে অধবাস ঠিকঠাক করে ঢেকে ঢুকে বসল। একবার বোকার মতো হাসল, তারপর আবার হিরণ্যগর্ভ নীরবতায় ডুবে গেল। বজরা তখন লক্ষণাবতীর ঘাটে এসে লেগেছে। হ্যাঁ, মহানগরী বটে। গঙ্গা মহানন্দার সঙ্গমস্থলে সদ্য প্রতিষ্ঠিত রাজধানী সেদিন সূর্য কিরণে ঝলমল করছিল। পথে পথে গোশকট, অশ্বরথ, শিবিকার সমারোহ। পূজার্থীরা মন্দিরে যাচ্ছে, করণেরা রাজকার্যে। মন্দিরে মন্দিরে আরতির ঘণ্টা বাজছে, স্নানের ঘাট জনাকীর্ণ। গঙ্গাবক্ষে ইল্লিশ মৎস্য শিকার করছে অসংখ্য জেলেডিনি। মুগ্ধ দৃষ্টিতে কর্মচঞ্চলা লক্ষণাবতীর দিকে চেয়ে রইল যোগেশ্বর। সে তার প্রার্থিত কল্পলোকে এসে পৌঁছেছে। আপনি যোগেশ্বর ঠাকুর আজ্ঞে? এক মুন্ডিত মস্তক টিকিধারী ব্রাহ্মণ তাকে প্রশ্নটা করেছে। যোগেশ্বর তখন ঘাটে সদ্য নেমেছে। হ্যাঁ, আপনি কে? আজ্ঞে, আমি বৃন্দাবন, মহাকবি জয়দেব ঠাকুরের অধম দিন সেবক। জয়দেব ঠাকুর আপনাকে নিতে শিবিকা পাঠিয়েছেন, আরোহণ করুন। আজ্ঞে। আমায় চিনলে কি করে? আমি পুরুষানুক্রমে ঘটক আজ্ঞে, মানুষ চেনাই আমার ব্যবসায়। আপনারে চিনতে ভুল হবে কেন? গা থেকে আসছেন, ফ্যালফ্যালে চোখ, আলুথালু বেশ, বগলে পুঁথি। জয়দেব ঠাকুর তো এমনটাই বলে দিয়েছিলেন। বেশ বেশ। বাকপটু ঘটকের বচনে প্রীত হয়ে শিবিকায় উঠে পড়ল যোগেশ্বর। ওঠার আগে অবশ্য একটা দৃশ্যে সে একটু কৌতূহল বোধ করল। তার স্বল্পভাষী সহযাত্রী ঘাটে এসে দাঁড়িয়েছে। অঙ্গুলি সংকেতে কাকে সে ডাকছে। যোগেশ্বর দেখল যে এক নীচ জাতিয়ার ডোমবি শ্রেণীর রমণী খেয়া নৌকা ঘাটে লাগিয়েছে। ডোমবি নিবিড় কৃষ্ণাঙ্গী, পিন পয়োধরা, সুশ্রণী, সুযৌবনবতী। পৃষ্ঠা 23। যুবককে দেখে শুভ্র দর্শন পংক্তি বের করে সে হাসল। বোঝা যায় যে তারা পরস্পরের পরিচিত। যুবক খেয়া নৌকোয় উঠে বসল। ডোমবি দাঁড় বাইতে লাগলো। ওরা কোথায় যাচ্ছে? বৃন্দাবনকে জিজ্ঞেস করলো যোগেশ্বর। ওদিকটা তো মহা শ্মশান। শ্মশানে যাচ্ছে? ওদিকে একটা ভাঙাচোরা বৌদ্ধ বিহার আছে, সেখানেও যেতে পারে আঙ্কে, উদাস্বরে বলল বৃন্দাবন। আর বাক্যব্যয় না করে শিবিকায় উঠে পড়ল যোগেশ্বর। ভগ্নী পদ্মাবতী ও জামাইবাবু জয়দেবকে দেখবার জন্য সে অধীর হয়ে উঠেছে। চারু দত্ত ও মাধবী। পৃষ্ঠা 24। ও লোকটা কে বলতো? নারী কণ্ঠে যুগপৎ কৌতূহল ও বিরক্তি। তেমন কেউ না, আমার পূর্ব পরিচিত। পুরুষ কণ্ঠে নিদ্রা বিজড়িত আলস্য। একদম বাজে কথা বলবে না, তেমন কেউ নয়। আমি কিছু বুঝি না। কি বুঝলে? যেদিন থেকে লোকটা চুপিসারে মাঝরাতে ঘরে ঢুকলো, তুমি কেমন বদলে গেছো। দিন রাত গুজগুজ সলা পরামর্শ চলছে। তুমি মেয়ে মানুষ, মেয়ে মানুষের কাজ নিয়ে থাকো না কেন? এসব ব্যাপারে নাক গলাবার কি প্রয়োজন? রমণী তখন পুরুষের ওপর নানা নারীসুলভ অত্যাচার শুরু করলেন। প্রাতকালীন সেই মধুর অত্যাচার বেশিক্ষণ চারুদত্ত সহ্য করতে পারলেন না। বলছি বলছি। হ্যাঁ, বলো দেখি এইবার। বল্লভানন্দের নাম শুনেছ? বল্লভানন্দ? মাধবীর কণ্ঠে যুগপৎ ভয় ও বিস্ময়। পৃষ্ঠা 25। হ্যাঁ গো হ্যাঁ, বণিক বল্লভানন্দ, যাকে মহারাজ বল্লাল সেন রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিলেন।
তার মাথার ওপর তো মূল্য ধার্য হয়েছে। হ্যাঁ, মহারাজ লক্ষণ সেন যদি জানতে পারেন তাহলে ওকে শুলে চড়াবেন, আমাকেও ছাড়বেন না। তা রাজদ্রোহীর সঙ্গে এত সলা পরামর্শ কিসের? ঘেঁটি ধরে বিদায় করো না। সে তুমি অত বুঝবে না, আতান্তরে না পড়লে এসব করতে হয়। কেশব সেন কত সোনা নিয়েছে জানো? কত? 2 কোটি নিষ্ক। 2 কোটি নিষ্ক এত কি কাজে লাগবে? ওরা কুমারগ্রামে কেশব অভিযান চালাচ্ছে, তার ব্যয়ভার তো আছে। তাছাড়া কেশব বিশ্বরূপের নিজেদের খাইও কম নয়। তবে এর থেকেও বড় কারণ আছে। কি কারণ? কুমার দত্ত ফিরে আসছে। ভয়ে সাদা হয়ে গেল মাধবী। মিথ্যে কথা। মিথ্যে নয়, এক্কেবারে খাঁটি সংবাদ। শুনলাম উমাপতি ধরের কাছে। মাধবী ফ্যাকাশে হয়ে গেছে, ঘন ঘন শ্বাস পড়ছে তার। চারুদত্ত তরিতে শয্যা ত্যাগ করে উঠলেন। মাধবী, মাধু। মাধবী মূর্ছা গেছে, চোখ নিমিলিত, বুক ওঠানামা করছে নিঃশ্বাস প্রশ্বাসের তালে তালে। বণিক চারুদত্তকে বিশেষ বিচলিত মনে হল না। স্ত্রী মাধবীর এহেন স্নায়বিক দুর্বলতার সঙ্গে তিনি পরিচিত। তিনি হাত দিলেন। অচলা, মৃন্ময়ী, তোরা শিগগির আয়, গিন্নিমা মূর্ছ গেছেন। কর্তার ডাকে 2 দাসী দৌড়ে এলো। তাদের হাতে জলপূর্ণ ভৃঙ্গার। সংজ্ঞাহীন মাধবীর মাথায় ঘটি ঘটি জল ঢালতে লাগলো তারা। কুমারগ্রামের সংগ্রাম। পৃষ্ঠা 26। কুমারগ্রামের যুদ্ধ জমে উঠেছে। ঝাঁকে ঝাঁকে স্বর রাজপক্ষীয়দের তরফ থেকে বর্ষিত হচ্ছে। গ্রামবাসীরা চুপ করে নেই। তাদের ধানুকিরাও সরসন্ধানে ব্যাপৃত। প্রায় দণ্ডকাল এরকম চলল। দেখা গেল রাজপক্ষীয়দের ক্ষতি তেমন হয়নি। অধিকাংশ স্বরই তাদের বর্মে প্রতিহত হয়েছে। অপরপক্ষে প্রায় শতাধিক কৈবর্ত নারী পুরুষ হতাহত। খালের ওপারে উন্মুক্ত প্রান্তরে পড়ে আছে তারা। তাদের কাতর আর্তনাদে দ্বীপ্রহরে বাতাস ভারী হয়ে উঠল। মা, মাগো, একটু জল দাও, বড় কষ্ট, বড় কষ্ট, মেরে ফেলো আমায়, বড় কষ্ট। তাদের দেহ রণাঙ্গন থেকে সরাবার উপায় নেই। রাজপক্ষীয় সেনানীরা নিরন্তর সরবর্ষণ করছে। ছিন্ন গ্রীব, ছিন্ন মস্তক, বিদীর্ণ উদর, রক্তাপ্লুত শতাধিক নরনারী ভূমিশয্যায় মৃত্যুর প্রতীক্ষা করতে লাগল। সেই গৌরবর্ণ কান্তিমান রাজপুরুষ ইতিমধ্যে অশ্ববাহনে সাঁকোর দিকে এগিয়ে এলেন। তার পরুষ কণ্ঠের হুঙ্কার শোনা গেল। পুঁতে রেখে দেব, শেষ করে দেব, জীবন নরক করে দেব তোদের। রাজার খেয়ে রাজার পরে তোরা দ্রোহ করছিস, ভিটে মাটি চাঁটি করব তোদের। এখনো বলছি, আত্মসমর্পণ কর। এই হুঙ্কার ক্ষণস্থায়ী হল। কৈবর্তদের পক্ষের এক ধানুকি নিশানায় পেয়ে অব্যর্থ স্বরত্যাগ করতেই রাজ সেনাপতি বাসুদেবের মস্তক স্কন্ধচ্যুত হল। পৃষ্ঠা 27। অশ্ব থেকে ভূপতিত হলেন তিনি। আরোহীবিহীন অশ্ব রেশাধ্বনি করে উঠতেই আরেকটি অব্যর্থ স্বর তার গ্রীবায় বিদ্ধ হল। প্রভু ভক্ত অশ্ব সাঁকোর সামনে ভূমিশয্যা নিল। এবার রাজ সৈন্য উন্মত্ত হয়ে উঠল। তাদের সেনাপতি নিহত হয়েছে। নিরস্ত করার কেউ নেই। শৃঙ্খলা ভেঙে সাঁকো পেরিয়ে তারা কৈবর্তদের দিকে ধেয়ে গেল। শুরু হলো হাতাহাতি লড়াই। কৈবর্তরা সমর কৌশলে বা সমর শিক্ষায় সৈনিকদের মতো পটু নয়। সম্মুখ যুদ্ধে তারা এঁটে উঠবে না। তারা প্রথমে পিছিয়ে গেল, পরে পালাতে শুরু করলো। মেয়েরা কেউ কেউ পালাতে পারল না। রাজ সৈনিকরা তাদের হাত ধরে কখনো বা চুলের মুঠি আকর্ষণ করে টেনে নিয়ে চলল। যুদ্ধের আগেই সেনাপতিরা অবাধ কৈবর্ত নারী সম্ভোগের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার সে প্রতিশ্রুতি কাজে পরিণত করার সময়। উন্মুক্ত প্রান্তরেই জনা 50 নারীর সতীত্ব নাশ হল। কোন কোন নারীর উপর 4-5 জন পুরুষ বিহার করতে লাগলো। দেহ মন তৃপ্ত করে সৈনিকরা পরিত্যক্ত কৈবর্ত কুটিরে আগুন ধরিয়ে দিল। সহজ দাহ্য খড়ের চাল দীপ্ত হুতাসনে জ্বলে উঠে ঘন ঘন ধূম উদ্গীরণ করতে লাগলো। কুণ্ডলীকৃত ধোঁয়া পাকিয়ে পাকিয়ে উপরে উঠতে লাগলো। মধ্যাহ্নের খর তপন তাপকে অবগুণ্ঠিত করে সেই পুঞ্জীভূত ধোঁয়া কুমারগ্রামের মাঠ ঘাট আকাশের উপর এক ধূসর চাঁদোয়া রচনা করল। আগুন সেদিন শুধু কুমারগ্রামেই লাগেনি, লেগেছিল বাংলার সমাজে, সভ্যতায়, জীবন চর্চায়। কর্ণট বংশজাত সেন রাজাদের বাঙালি কোনোদিনই আপন ভাবতে পারেনি। পাল রাজাদের সময় বাংলার সমাজে এক সম্প্রীতির পরিবেশ বিদ্যমান ছিল। ব্রাহ্মণ্য ধর্ম এবং বৌদ্ধ ধর্মের মধ্যে কোনো সংঘাত বাধেনি। পাল রাজারা বৌদ্ধ হলেও ব্রাহ্মণ্য ধর্মকে যথেষ্ট সমাদর করতেন। সেই উদার শাসন ব্যবস্থায় সমাজ সুস্থিত
শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ ছিল। তৃপ্ত মানুষ তাই গ্রামে গঞ্জে অসাম্প্রদায়িক রাজধর্মের প্রশংসায় মুখর হতো। বল্লাল সেনের সময় থেকেই সবকিছু বদলাতে শুরু করলো। ব্রহ্ম ক্ষত্রিয় সেন রাজাদের এক উদাগ্র বাসনা ছিল যে বৌদ্ধ ধর্মের উৎসাদন ঘটিয়ে বাংলার মাটিতে সনাতন ব্রাহ্মণ্য ধর্মকে সগৌরবে প্রথিত করবেন। বৌদ্ধ ধর্মের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা গেল বন্ধ হয়ে। উত্তরাপথ থেকে সসম্মানে আহ্বান করা হলো বৈদিক ব্রাহ্মণদের, যারা এই পাণ্ডব বর্জিত দেশে সভ্যতার আলো ছড়াবেন। স্মৃতি শাস্ত্র শাসিত এক সমাজের প্রতিষ্ঠা করলেন বল্লাল। চালু করলেন কুলীন প্রথা। পৃষ্ঠা 28। শুরু হলো বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণদের ব্যাপক হারে ভূমিদান। এই ভূমিদান তৎপুত্র লক্ষণ সেন এবং পৌত্রদ্বয় বিশ্বরূপ ও কেশব সেনের সময় গ্রাম বাংলাকে সার্বিকভাবে বিপর্যস্ত করল। সেন রাজবংশের শেষের ঘণ্টি তখন বাজতে শুরু করেছে। কুমারগ্রামের বিদ্রোহের কিছু কিছু খবর লক্ষণাবতীর রাজসভাতেও ভেসে এসেছে। বিদ্রোহ দমনের ভার ছিল দুই রাজপুত্র কেশব এবং বিশ্বরূপ সেনের ওপর। কবি গোবর্ধনাচার্য প্রাজ্ঞ প্রবীণ, অনেক তিনি দেখেছেন, অনেক তিনি শুনেছেন। রাজসভায় যুবরাজ কেশবের উক্তিতে পোড়খাওয়া গোবর্ধনও শিউরে উঠেছিলেন। মহারাজ, কুমারগ্রামের নতুন সূর্যোদয় হয়েছে। বিদ্রোহীরা পরাজিত ও উৎসাদিত। ব্রাহ্মণ অরিদমন মিত্রকে ভূমি দিতে যে অঙ্গীকার করেছিলাম তা অক্ষরে অক্ষরে পালন করেছি মহারাজ। সুপুরুষ কেশব সেন যখন অশ্বারোহণে লক্ষণাবতীর রাজপথ দিয়ে যান, তখন পৌরাঙ্গনারা ভবন শীর্ষে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে এবং লজ্জাঞ্জলি বর্ষণ করে। শখ করে অধরের শোভা বর্ধন করার জন্য পুরো গোঁফও রেখেছেন কেশব। সেদিন রাজসভায় তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, প্রতিটি রোমকূপ যেন বিজয় দম্ভে ফেটে পড়ছিল। পাশেই দাঁড়িয়েছিলেন সহোদর বিশ্বরূপ। মাথা ভর্তি শুভ্র কেশ, একটু অকালেই বুড়িয়ে গেছেন। কেশবের প্রতিটি বাক্যে ঘাড় নেড়ে সমর্থন জানাচ্ছিলেন তিনি। গোবর্ধনের মৃদু আপত্তিতে রুখে উঠেছিলেন বিশ্বরূপ। ওরা রাজ সেনাপতি বাসুদেবকে নৃশংসভাবে হত্যা করেছে, ওদের কি আমরা ছেড়ে দেব? ওরা যদি আমাদের দিকে তীক্ষ্ণাগ্র ভল্ল নিক্ষেপ করে, আমরা কি প্রত্যুত্তরে মোদক নিক্ষেপ করব? আমরা ওরা কি বলছো বিশ্বরূপ? কৈবর্তরা কি আমাদের প্রজা নয়? তাদের সুখ দুঃখের দেখভাল করার দায়িত্ব কি আমাদের নয়? না, কেবটরা চিরকাল বেয়ারা। ভীমের আড়াল থেকে ওরা বজ্জাতি করছে। চুপ করে গিয়েছিলেন গোবর্ধন, কথা বাড়াননি। বিরল কেশ মহামন্ত্রী চক্রায়ুধ পাশ থেকে ফোড়ন কেটেছিলেন। মহারাজ, কুমারগ্রামে ভাবছি জালুককে নিয়ে যাব। জালুক? সে তো মল্লবীর। কুমারগ্রামে গিয়ে সে কি করবে? পৃষ্ঠা 29। মহারাজ লক্ষণ সেনের কণ্ঠে বিস্ময়। গোবর্ধন নিমিলিত চক্ষে শুনছিলেন। এই অর্বাচীনরা কুমারগ্রামে পুনর্বাসনের কোনো চিন্তা করে না, অথচ সেখানে মল্লক্রীড়া আয়োজন করার ব্যাপারে উৎসাহী আলোচনায় মগ্ন। চক্রায়ুধ বিস্তৃত কীর্তি আচার্য হলায়ুধের পুত্র। কি বাপের কি ছেলে! চক্রায়ুধের সুমসৃণ কণ্ঠে ভেসে আসছে, আমি ঠিক করে ফেলেছি মহারাজ। কুমারগ্রাম বিজয় উপলক্ষে পক্ষকাল ব্যাপী জালুকের মল্লক্রীড়া, অহিতুণ্ডিকের সাপ খেলানো, পঞ্চালিকার নাচ, মায়াবীর ইন্দ্রজাল সবেরই আয়োজন করব। আপনি সবকিছু আমার ওপর ছেড়ে দিন। জয়দেব সকাশে যোগেশ্বর। পৃষ্ঠা 30। জামাইবাবু, মাথায় যে টাক পড়ে গেল। যোগেশ্বরের সঙ্গে জয়দেবের অনেক দিন পর সাক্ষাৎ হয়েছে। জয়দেব কিঞ্চিত অপ্রস্তুত বোধ করলেন। অপ্রতিভ হেসে বললেন, এসব বংশগত বুঝলে, আমার পিতৃদেবেরও ছিল। জয়দেবের পিতা ভোজদেবের যে সুবিশাল ইন্দ্রলুপ্ত ছিল, সেটা যোগেশ্বরের অজানা নয়। কেন্দুলিতে কি সুন্দর বাবরি ঢেউ খেলানো চুল ছিল আপনার, এখন তো মাথার পেছনে চাঁদ উকি দিচ্ছে। যোগেশ্বরের দৃষ্টি এবার দিদি পদ্মাবতীর দিকে ফিরল। দিদি, তুমি তো বিশাল মুটিয়েছ, নাচ টাচার করো না? না, তোমার দিদি সব ছেড়েছেন। নাচ গান কোনো কিছুই এখন আর তার ভালো লাগে না। খালি খাচ্ছেন আর গহনা গড়াচ্ছেন। শরীরের আর দোষ কি? থাক, তোরা দুজনে মিলে আমার প্রাণ ওষ্ঠাগত করিসনি। যোগু, তোকে কতদিন বাদে দেখছি। আয়, মুখ হাত ধো, একটু জলযোগ কর। পরাশর এলো না? পৃষ্ঠা 31। জয়দেবের প্রশ্নে একটু বিব্রত বোধ করল যোগেশ্বর। না, উনি বললেন যে উনি এলে কেন্দুলিতে ভিটে মাটি কে দেখবে, গৃহদেবতা সেবা পাবেন না, তবে পত্র দিয়েছেন। জয়দেবের মুখের হাসি চলে গিয়ে ক্ষোভ ও নৈরাশ্যের মেঘ সঞ্চার হলো। তবে তরিতে আত্মসংবরণ করে যোগেশ্বরের হাত থেকে পত্র নিলেন। যোগেশ্বর যখন হস্তপদ প্রক্ষালন করছেন, তখন কুণ্ডলীকৃত ভূর্জপত্রের সেই লিপি পাঠ করতে লাগলেন জয়দেব।
সুন্দর গোটা গোটা হস্তাক্ষর। ভ্রাত জয়দেব, তোমার আমন্ত্রণ পেয়ে যুগপৎ হর্ষ ও বিষাদ অনুভব করছি। হর্ষ, কারণ তুমি আমায় বিস্তৃত হওনি। বিষাদ, কেননা তুমি আমার থেকে অনেক দূরে চলে গেছ। সে দূরত্ব শুধু স্থানিক নয়, সামাজিক ও মানসিকও বটে। এখন তো তুমি কেঁদুলির জয়দেব নও, যার গীতগোবিন্দের সুরছন্দে আমার মন প্রাণ আন্দোলিত হতো, যে গীতের আমি ছিলাম দোহার, তোমার অভিন্ন হৃদয় দোসর। এখন তুমি রাজসভার সভাকবি, মহারাজ লক্ষণ সেনের আশীর্বাদ ধন্য। সারা গৌড়বঙ্গে পরিব্যাপ্ত তোমার খ্যাতি। তোমার গীত তো এখন দেবতার পূজার্চনার অর্ঘ্য নয়, বরং সভা নর্তকীদের নূপুর নিক্কণে তোমার গীত ঔজ্জ্বল্য পাচ্ছে। তোমার বর্তমান জীবনযাত্রায় আমার মতো অসংস্কৃত গ্রামে গিয়ে স্বস্তি পাবে না, আমায় নাইবা ডাকলে। আমাদের ছোট্ট কেঁদুলি গ্রাম, হরিৎ শস্যক্ষেত্র, ফলভারনত আম্রবীথি, পূজার দেউল ও শান্ত অজয় নদী, এই নিয়েই আমি বেশ আছি। তোমার আর পদ্মা বৌদির কথা বারবার স্মরণে আসে। আশা করি শারীরিক কুশলে আছো। নতুন কিছু কি লিখলে? ইতি প্রিয়র্থী পরাশর। পরাশরের পত্র পাঠ করে বেশ কিছুক্ষণ নীরবে বসে রইলেন জয়দেব। আবাল্য সুহৃদ পরাশরকে লক্ষণাবতী আসার সাদর আমন্ত্রণ জানিয়ে পত্র দিয়েছিলেন তিনি। এহেন উত্তর প্রত্যাশা করেননি। শুধু অভিমান নয়, প্রচ্ছন্ন ঈর্ষাও যেন আছে। জয়দেবের খ্যাতি, প্রভাব, প্রতিপত্তিতে যেন মাৎসর্যে ভুগছেন তার ছোটবেলাকার সাথী। পৃষ্ঠা 32। নতুন কিছু কি লিখলে? নতুন কিছু কি লিখলে? নতুন কিছু কি লিখলে? পরাশর কি সরল মনে লিখেছে নাকি ব্যঙ্গ করছে? পদ্মাবতী ততক্ষণে ভাইকে আসন পিঁড়ি করে কাঁসার থালায় দই, দুধ, মোয়া, পিঠে পুলি সাজিয়ে দিয়েছেন। নিবিষ্ট চিত্তে আহার করছে যোগেশ্বর। ভোজন শেষ হলে গলা খাকারি দিলেন জয়দেব। তারপর, কেঁদুলির সংবাদ কি? আপনারা চলে আসার পর কেঁদুলি অন্ধকার হয়ে গেছে জামাইবাবু। পরাশর কি করছে? পরাশরদা মন মরা হয়ে চুপচাপ বসে থাকে আর হুঁকো টানে। তা তুমি কি ভাবছ? আমি জামাইবাবু জয়মা বলে চলে এলাম। গায়ে পড়ে থাকলে তো বড়জোর পাঠশালার পণ্ডিত হব। মহারাজ লক্ষণ সেন গুণগ্রাহী। আপনি যদি একটু পরিচয় করিয়ে দেন। পুঁথিটা এনেছি। কাশ্মীর যাওয়ার ইচ্ছে নেই? সে সময় অনেক বঙ্গজ তরুণী উচ্চ শিক্ষার্থে কাশ্মীর প্রদেশে যেত। সবেগে মাথা নাড়ল যোগেশ্বর। না জামাইবাবু, ওখানে গৌড়বঙ্গের লোকেদের বড্ড হেয়জ্ঞান করে। মিছিমিছি অপমানিত হয়ে লাভ কি? জয়দেব মৃদু হাসলেন। কবি ক্ষেমেন্দ্রর কথা বলছো? যোগেশ্বর আরক্ত মুখে সায় দিল। ঠিক বলেছেন। দশোপদেশ গ্রন্থে কবি ক্ষেমেন্দ্র গৌড়ীয় বিদ্যার্থীদের সম্বন্ধে কি না বলেছেন। অপমানের এক শেষ করেছেন। এরপর বলুন, ওখানে কি যাওয়া যায়? আমাদের কোনো মান সম্মান নেই। দশোপদেশ গ্রন্থে সত্যিই ক্ষেমেন্দ্র গৌড়ীয়দের সম্বন্ধে শ্রুতিমধুর বাক্য ব্যবহার করেননি। তার মতে গৌড়ীয়রা রূঢ়, অসংস্কৃত, অমার্জিত। তাদের আকৃতি প্রকৃতি মর্কটের মতো। কম দাম দিয়ে বেশি জিনিস দাবি করে তারা নাকি বিপণিকারদের উত্ত্যক্ত করে। রগচাটা গৌড়বঙ্গীয়রা নাকি সামান্য কারণেই ক্ষিপ্ত হয়ে মারপিটে লিপ্ত হয়। আসলে কি জানেন জামাইবাবু, উত্তরাখণ্ডের লোকেরা আমাদের দেখতে পারে না। ওদের কাছে আমরা মানুষ নই। গৌড় তো পাণ্ডব বর্জিত দেশ। হ্যাঁ, তাই তো বিদেশ থেকে ব্রাহ্মণ আনতে হচ্ছে। কনৌজের ব্রাহ্মণ না এলে আমাদের সংস্কৃতি রক্ষা পাবে না। পৃষ্ঠা 33। অথচ জামাইবাবু, ওদেরই বা কি এমন সংস্কৃতি আছে? গৌড়কে ওরা বলে পাণ্ডব বর্জিত দেশ। পাণ্ডবরা তো ভাদ্র বউকে নিয়ে ঘরের দুয়ার বন্ধ করে দিত। ওরা যে গৌড়ে আসেনি, ভালোই হয়েছে তাতে। উষ্ণ শোণিত শ্যালকের কথাবার্তা ক্রমশ উগ্র হয়ে উঠছে দেখে কথা ঘোরালেন জয়দেব। তোমার কাব্য রচনা চলছে? জয়দেবকে এর আগেও স্বরচিত শ্লোক শুনিয়েছে যোগেশ্বর। প্রশ্ন শুনে সে উৎসাহিত হয়ে পড়ল। তার বলতে, বর্ষার গ্রাম বাংলার ওপর এই শ্লোকটা সদ্য রচলাম। স্মৃতি থেকেই গম্ভীর কম্বু কণ্ঠে আবৃত্তি করল যোগেশ্বর। ব্রীহি স্তম্ভকারী প্রভূত পয়স প্রত্যাগত ধেনব প্রত্যুজ্জীবিত মিক্ষুনা ভূষমিতি ধায়ন্ন পেতানধি চন্দ্রশীর কুটুম্বিনী স্তনভর ব্যলুপ্ত ঘর্মক্লম দেবে নিরমুদারো মুজঝতি সুখং শেতে নিশাং গ্রামণী। মুদিত চোখে শুনছিলেন জয়দেব। তার চোখের সামনে ধীরে ধীরে বর্ষাভার নত বাংলার গ্রামের এক চিত্র ফুটে উঠল। প্রচুর জল পেয়ে মাঠে চমৎকার ধান গজিয়েছে। গরুগুলো ঘরে ফিরে এসেছে।
আখের সমৃদ্ধি দেখা যাচ্ছে, কোনো ভাবনা চিন্তা নেই। ঘর্ম ক্লান্তি মুক্ত স্ত্রী ঘরে বসে প্রসাধন করছে। আকাশ থেকে জল ঝরছে প্রচুর। গ্রাম্য যুবক সুখে ঘরে শুয়ে আছে। যোগেশ্বরের প্রতিভা আছে সন্দেহ নেই। মাত্র 4টি পংক্তিতে বর্ষার গ্রাম বাংলার এক বাস্তব সুন্দর ছবি এঁকেছে সে। জয়দেব সপ্রশংস দৃষ্টিতে শ্যালকের দিকে চাইলেন। বেশ হয়েছে, বেশ ভালো, চালিয়ে যাও। অরিদমন, পৃষ্ঠা 30। ব্রাহ্মণ অরিদমন মিশ্র বেশ গৌরবর্ণ, ছোটখাটো পুরুষ, গোলগাল ঘটের মতো চেহারা, পরনে খাটো ধুতি ও উত্তরীয়, মস্তক মুন্ডিত এবং সুপুষ্ট নধর টিকিশোভিত মুখে হাসি লেগেই আছে। থাকবে না কেন? কুলীন ব্রাহ্মণদেরই তো এখন জয় জয়াকার। বল্লালী প্রথায় এক একজন ব্রাহ্মণ 100-200 কন্যার পানি গ্রহণ করছেন। বিলক্ষণ লাভ তাতে। নগদ অর্থ ছাড়াও দানপত্র, সিধে, কলাটা, মূলটা ভাণ্ডারকে সমৃদ্ধ করে তোলে। অরিদমন নিরন্তর পর্যটন করেন, কখনো নৌপথে, কখনো বা সড়ক পথে। গৌড়, রামাবতী, কর্ণসুবর্ণ, সিন্ধল, নবদ্বীপ, বিজয়পুর পরিভ্রমণ করেন তিনি। কখনো চলে যান সুদূর তাম্রলিপ্তি। বৈশাখের লগনসার সময় ব্যস্ততার অন্ত থাকে না। ঘরে ঘরে কুলীন কন্যার দান সম্প্রদান চলতে থাকে। তবে 40 পেরিয়ে অরিদমন কিঞ্চিৎ ঝিমিয়ে পড়েছেন। বয়স তো কম হলো না। 80টি ভার্যা বাংলার দূর দূরান্তে ছড়িয়ে রয়েছে। সন্তান সন্ততির সংখ্যা 100 ছাড়িয়েছে এবং তা ক্রমবর্ধমান। ভেতরে ভেতরে উচ্চাশা পোষণ করেন অরিদমন। একটা মহতী অট্টালিকা বানাবেন, যেখানে তার সমস্ত ভার্যা ও সন্তান সন্ততির স্থান সংকুলান হবে। তাছাড়া সেই গৃহ হবে যজ্ঞের স্থল। কনক তুলা মহাদান, ঐন্দ্রী মহাশক্তি, হেমাস্য মহাদান, পৃষ্ঠা 35। মহাযজ্ঞের কি কোনো অভাব আছে? যুবরাজ কেশব তার একান্ত স্নেহভাজন। একদিন তাকে জানিয়েছিলেন তার গোপন উচ্চাশার কথা। কেশব খুবই সহানুভূতিশীল। হ্যাঁ হ্যাঁ, করুন না। ভূমি পাবো কোথায়? ভূমির অভাব কোথায়? বরেন্দ্রীয় কুমারগ্রামটা আপনাকে দান করে দিলাম। কেশবের কথা মতো ভূমির দাবি কায়েম করতে এসে ঠেলা বুঝেছিলেন অরিদমন। বেয়াড়া কেবটরা লাঠি, সরকি, রামদা নিয়ে পথ অবরোধ করেছে। সেদিন বেত্রাহত কুকুরের মতো পশ্চাদপসরণ করতে বাধ্য হয়েছিলেন অরিদমন। ফিরে গিয়েছিলেন কেশবের কাছে। কেবটদের এত বার বেড়েছে? কেশবের কণ্ঠে বিস্ময়। ওরা তো বলছে যে এবার থেকে করও দেবে না। দেওয়াচ্ছে। ওরা ধরাকে সরাজ্ঞান করছে। আসলে ভীম দিব্যকের সময় থেকে বেটারা তেঁদড়ামি চালিয়ে যাচ্ছে। উষ্মায় কেশবের ভাষা কিঞ্চিৎ অমার্জিত হয়ে গিয়েছিল। রাজসেনাপতি বাসুদেবকে ডাকো, পরুষ কণ্ঠে দৌবারিককে আদেশ করেছিলেন কেশব। তারপর নিরালা বিশ্রাম কক্ষে দীর্ঘক্ষণ রাজসেনাপতি ও যুবরাজ নিবিড় আলোচনায় মগ্ন ছিলেন। নিরালা কক্ষের নিভৃত্তিতেই কুমারগ্রাম জয়ের গোপন পরিকল্পনা গৃহীত হয়েছিল। কাপালি সন্ন্যাসী, পৃষ্ঠা 36। ডোমবি নৌকারোহীকে নিয়ে মহা শ্মশান সংলগ্ন এক বিজন ঘাটে এসে ভিড়ল। পাশেই পরিত্যক্ত ভগ্ন বৌদ্ধ বিহার। সেখানে নিভৃত কক্ষে অজিনাসনে এক ঘোর দর্শন সন্ন্যাসী বসে আছেন। তার কপালে রক্ততিলক, ঘন কৃষ্ণশ্মশ্রু আবরিত মুখমণ্ডল, দীর্ঘ জটাজাল ঘাড় বেয়ে নেমে সাপের ফনার মতো কাঁধের কাছে দুলছে। গলায় লম্বমান হাড়ের মালা। সন্ন্যাসীকে সহসা দেখলে চমকে উঠতে হয়। ভয়ে প্রাণ পাখি খাঁচা ছাড়া হতে চায়। ডোমবি সেই সন্ন্যাসী সকাশে আগন্তুককে রেখে চলে গেল। সন্ন্যাসী হাস্য করলেন। শুভ্র দংশপংক্তি ঝিকমিকিয়ে উঠল। উঠে দুয়ারে আরগল দিলেন তিনি। কেমন আছো রহিম? আদাব। ভালো আছি জনাব। শেখজি কেমন? শেখজিও ভালো জনাব। তুমি যে এখানে এসেছো, কেউ টের পায়নি তো? রহিম একটু দম নিয়ে বলল, না বোধ হয়। তবে নৌকোয় আস্তে আস্তে এক গ্রামে কিছু দেখে থাকবে। পৃষ্ঠা 37। কি দেখল? সন্ন্যাসীর কণ্ঠে উষ্মা। ঘুমোতে গিয়ে আমার পরনের কাপড় উঠে গিয়ে থাকবে। আমাদের তো জানেন ছুন্নাত কারা। ওই লোকটি বোধহয় আগে ছুন্নাত দেখেনি। হঠাৎ ঘুম ভেঙে দেখি এক দৃষ্টে চেয়ে আছে। কতবার বলেছি সাবধানে থাকবে। মন্ত্র ভেদে আমাদের সর্বনাশ। লোকটা গেল কোথায়? লক্ষণাবতীর ঘাটে একটা শিবিকায় উঠে বসল। সন্ন্যাসী ভ্রুকুটি কুটিল মুখে কিয়ৎক্ষণ বসে রইলেন। একজন তুচ্ছ গ্রামিকের জন্য কেই বা শিবিকা পাঠাবে? তারপর আত্মসংবরণ করে বললেন, শেখজি পত্র দিয়েছেন? হ্যাঁ জানাব। দাও। রহিম বস্ত্রাভ্যন্তরের মধ্য থেকে যতু মুদ্রা চিহ্নিত পত্র বের করল। সন্ন্যাসী পত্রটি ভালোভাবে নিরীক্ষণ করলেন।
যতু মুদ্রা অক্ষতই আছে। যতু মুদ্রা ভেঙে পত্র পাঠ করতে লাগলেন। পাঠান্তে তার মুখে হাসি ফুটল। ভালো, তুমি নিশ্চয়ই পথশ্রান্ত। স্নান আহারাদি করো, দিনের শেষে উত্তর পাবে। সন্ন্যাসীর করতালিতে ডমুবি এসে উপস্থিত হল। হারিতি, অতিথির স্নান আহারাদির সেবার ব্যবস্থা করো। রহিম হারিতির সঙ্গে চলে গেলে সন্ন্যাসী দুয়ারের অর্গল রুদ্ধ করলেন। শেখজির পত্র আরেকবার খুললেন। পত্র অতি সংক্ষিপ্ত, একটি বাক্যই লেখা আছে, আপনার প্রস্তাবে আমরা সম্মত। কোনো স্বাক্ষর নেই। সন্ন্যাসী এক দৃষ্টে সেই পংক্তিটির দিকে চেয়ে রইলেন। তার অধরে বিচিত্র হাসি খেলতে লাগল। রাজসভায় মাধবী, পৃষ্ঠা 38। একটি অতি সুকুমার মুখ, হরিদ্রাভ গাত্রবর্ণ, তীক্ষ্ণ চোখনা, অধরের ওপর যত্নলালিত গোঁফ। প্রথমে কমকান্তি কুমার দত্তকে দেখে সবারই ভালো লাগবে, কিন্তু ঘনিষ্ঠ পর্যবেক্ষণে বোঝা যায় যে অল্প বয়সেই সে শরীরের ওপর অনেক অত্যাচার করেছে। দু চোখের কোলের কালিমা অসংযত নিশিযাপনের অভ্রান্ত স্বাক্ষর বহন করছে। এক শেষহীন অন্ধ গলির মধ্যে দিয়ে ছুটছিল মাধবী। কতক্ষণ ছুটেছে তার ঠিক ঠিকানা নেই, কিন্তু পেছনের ধূপধাপ পদশব্দ ঝেড়ে ফেলতে পারছে না। গলি তস্যগলি বেয়ে ক্ষিপ্র চরণে মাধবী এগিয়ে চলেছে শঙ্কিতা হরিণীর সন্ত্রস্ততা বুকে করে। পেছনের পদশব্দের কোনো বিরাম নেই। রানী বল্লভার আহ্বানে তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিল মাধবী। একসময় বল্লভার তাম্বুল করঙ্ক বাহিনী ছিল সে। সদ্য নির্মিত রাজপ্রাসাদে অবাধ যাতায়াত ছিল তার। তারপরে নগরের ধনাঢ্য বণিক চারুদত্তের সঙ্গে তার বিবাহ হলো। সুখে সংসার করতে লাগলো মাধবী। এমন সময় রাজপ্রাসাদ থেকে এলো সাদর আহ্বান। বল্লভা দুটির হাত দিয়ে পত্র পাঠিয়েছেন। বারবার মাধবীকে আসতে লিখেছেন। মাধবী, তুই কত বড় হয়ে গেছিস, কি সুন্দর দেখতে হয়েছে তোকে, আয় আয় বস। পৃষ্ঠা 39। বল্লভাও অপরূপ সুন্দরী, বছর 25-এর প্রগাঢ় যৌবনা রমণী। দুধে আলতা গায়ের রং, পক্ক বিম্ব ফলের মতো সুপুষ্ট গাঢ় রক্তবর্ণ ওঠর। দাসী ভৃঙ্গারে করে ফলাম্ল রস এনে দিল মাধবীকে। কিছুক্ষণ গল্প করে কক্ষান্তরে গেলেন বল্লভা। তুই একটু বস, আমি আসছি। তারপরে ধীর পায়ে কক্ষে প্রবেশ করলো বল্লভার ভ্রাতা কুমার দত্ত। পালঙ্কে মাধবীর পাশে উপবিষ্ট হলো সে। কুমার দত্ত কিছু প্রস্তাব দিচ্ছে। তার সুকুমার অধর থেকে সুমধুর বাক্য ঝরছে। মাধবীকে সে রাজরানী করে রাখবে, হিরে জহরাতে মুড়ে দেবে তার বড়তনু। মাধবী শুধু একটিবার প্রসন্ন হোক। কুমার দত্ত তার অঞ্চল ধরে আকর্ষণ করছে। তার সুকুমার মুখ নেমে আসছে মাধবীর সুপুষ্ট অধরের উপর। রানীমা, রানীমা, রানীমা! কোথায় রানী? মাধবীর আর্তচিৎকার শোনার মতো, সাড়া দেওয়ার মতো কেউ কি নেই এই বিশাল রাজপুরীতে? কুমার দত্তকে সপাটে চড় মেরেছিল মাধবী। তারপরেই উধাও হয়েছিল এক গুপ্ত দ্বার দিয়ে। রাজপ্রাসাদের অলি গলি অন্থি সন্ধি সব জানে সে। এই পথ সোজা পৌঁছেছে রাজসভায়। সেখানে সভা আলো করে বসে আছেন গৌড় রাজ্যের সভ্যতা সংস্কৃতির ধারকরা। আছেন মহারাজ লক্ষণ সেন, আছেন যুবরাজ বিশ্বরূপ ও কেশব, আছেন কবি পঞ্চক, শরণ, গোবর্ধন, উমাপতিধর, ধৈ ও জয়দেব। কিন্তু পথ তো শেষ হয় না। পথের শেষ কোথায়? গলি গলি তস্য গলি বেয়ে নিরন্তর ছুটছে মাধবী, আর তাকে সঙ্গ দিচ্ছে পশ্চাতের সেই নিরন্তর পদশব্দ। তারপর হঠাৎ পুঞ্জীভূত অন্ধকার কেটে আলো ফুটে উঠল। পথের শেষ মিলেছে। আলোকোজ্জ্বল স্বর্ণখচিত রাজসভায় লক্ষণ সেনের সিংহাসনের সামনে মণিকুট্টিমের ওপর আছড়ে পড়ল মাধবী। মহারাজ, রক্ষা করুন! মহারাজের মাথা নত, কি যেন ভাবছেন। সভাসদরা নীরব। রক্ষা করুন মহারাজ, আমি আপনার শরণাগত। ততক্ষণে কুমার দত্ত এসে পড়েছে রাজসভায়। মাধবীর বস্ত্রাঞ্চল ধরে টানছে সে। হিংস্র সাপদের মতো দংস্ট্রা বিকাশ করছে। আবির্ভূত হয়েছে বল্লভা। পৃষ্ঠা 40। তার অপরূপ মুখ দিয়ে নিঃসৃত হচ্ছে কদর্য গালিবাক্য। বেবুশ্যে, গতর খাকি, এত বড় আস্পর্ধা তোর! ভুল লুণ্ঠিত মাধবীকে পদাঘাত করছেন বল্লভা। নীরবে দেখছেন মহারাজ লক্ষণ সেন, দেখছেন যুবরাজ কেশব ও বিশ্বরূপ। রক্ষা করুন মহারাজ! মাধবীর আর্ত চিৎকারে মহারাজ লক্ষণ সেন সুপ্তস্থিতের মতো নড়ে চড়ে বসলেন। বিরস কণ্ঠে বললেন, এরকম তো কত হয়েই থাকে। সহসা রাজসভায় যেন বজ্রপাত ঘটল। মহারাজ, এ অত্যন্ত অনুচিত কাজ হচ্ছে, একে সহ্য করা যায় না।
প্রবীণ শ্রদ্ধেয় সভাকবি গোবর্ধনের উচ্চগ্রাম কণ্ঠস্বর শোনা গেল। আপনার শ্যালক ও পত্নীকে সংবরণ করুন মহারাজ, আপনার রাজসভা কলঙ্কিত হচ্ছে। দ্রৌপদীর লাঞ্ছনায় কৌরবদের যেমন অক্ষয় অপযশ হয়েছিল, আপনারও তেমনি অখ্যাতি হবে। শরণার্থীকে অভয় দিন মহারাজ। সাপদরা পিছিয়ে গেছে, ক্রোধে ফোঁস করছে। সৎ শ্রদ্ধেয় গোবর্ধনের আত্মিক শক্তির কাছে পিছু হটছে পাশবিকতা। গোবর্ধন আসন থেকে নেমে এসেছেন, ঝুঁকে পড়েছেন শায়িতা মাধবীর কাছে। মুখ তার কোমল। ওঠো, ওঠো মা, তোমার কোনো ভয় নেই। ঘরে যাও মা, এখানে থেকো না। চেতন অচেতনের ছায়ায় দুলছে মাধবী। দুরাগত সমুদ্রের কল্লোলের মতো ভেসে আসছে কারো কণ্ঠস্বর। উঠুন, উঠুন মা, কোনো ভয় নেই মা। সমুদ্রের লবণাক্ত ঢেউ ছপাত ছপাত করে তার মুখ ভিজিয়ে দিচ্ছে। চোখ মেলল মাধবী। দুটি উদ্বিগ্ন পরম পরিচিত মুখ ঝুঁকে রয়েছে তার উপর। ভৃঙ্গার থেকে জলের ছিটে দিচ্ছে অচলা আর মৃন্ময়ী। উঠুন মা, আপনি স্বপ্ন দেখছিলেন, ভয়ের কিছু নেই। এ তবে স্বপ্ন, বাস্তব নয়। স্বপ্ন ও বাস্তবের প্রান্ত সীমায় দুলতে থাকা মাধবী হাসল, পরম নিশ্চিন্ততার হাসি। তারপর আবার ঘুমিয়ে পড়ল।